দেশে এর কয়েকদিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে এবং দেশের বাইরেও কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে দেশে অনেক আলোচনা হয়েছে। তো এই আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের অতিথি হিসেবে আছেন আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি জনাব আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। জনাব আনিস আলমগীর, একটা বিষয় নিয়ে আমরা খেয়াল করেছি যে কালকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা পোস্ট দিয়েছে, একটা প্রেস রিলিজ দিয়েছে তাদের পেজে। এবং সেই প্রেসটা যদি আমরা আমাদের মানে আপনার রেগুলার যে মেইন মিডিয়া যেগুলো আছে, কনভেনশনাল মিডিয়া, এগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবেন এই মিডিয়াগুলোতে, পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে এই প্রেস রিলিজের আলোকে আমরা জানতে পেরেছি যে দিল্লিতে একটা কোনো ঘটনা ঘটেছে যেখানে নাকি সাবেক প্রধানমন্ত্রী উনি কিছু একটা বলেছেন। তো আমি খুব বিস্মিত হলাম আমাদের পত্রিকাগুলির মেরুদণ্ড দেখে, যে কালকেও শুনলাম যে উনি যদি আপত্তিকর কিছু বলেন, বিভ্রান্তি ছড়ানোমূলক কিছু বলেন, বিদ্বেষ প্রচারমূলক কিছু বলেন, সেটা নিষিদ্ধ। কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে, ঘটনা হয়েছে, ওটা ইভেন্ট, ইভেন্টের খবর কেউ বললো না। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো এই যে সাংবাদিকতা আমাদের, এটাকে আপনি কিভাবে দেখেন? নিজের সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা ছাত্র, সাংবাদিকতা শিক্ষক, আপনি এটা কিভাবে দেখেন? আর দ্বিতীয় প্রশ্নটা, আপনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, তো এই যে একটা প্রেস রিলিজ গভর্নমেন্ট দিয়েছে, মন্ত্রণালয় দিয়েছে, তার ভাষা এবং আয়তন ইত্যাদি নিয়েও নানা রকম প্রশ্ন হচ্ছে। আপনি দুটো বিষয় নিয়ে আমাকে পরপর একটু বলেন, শুনি। প্রথম বিষয়টা হচ্ছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, যেটা আমরা দেখেছিলাম যে যে তারেক রহমান যখন আহ দণ্ডিত হলেন আদালত কর্তৃক, তখনও কিন্তু অতি উৎসাহী আওয়ামী লীগের কিছু আওয়ামী মনা কিছু আইনজীবী হাইকোর্টে গেলেন যে তার বক্তব্য যাতে প্রচার এখানে না হয়। তো কোর্ট যথারীতি আদেশ দিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, এবং আমরা তখন তো খুবই সক্রিয় মিডিয়াতে, আমরা ওনার কোনো বক্তব্য আর প্রচার করতে পারি নাই কোনোদিন। এবং বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ছাড়া তারেক রহমান দীর্ঘদিন যতদিন লন্ডনে ছিলেন, ওনার বক্তব্য ঠিক ওইভাবে আর কোনো মিডিয়াতে যায় না। এবং আপনার নিশ্চয় খেয়াল আছে, একটা মিডিয়া আপনার তারেক রহমানের বক্তব্য প্রচার করেছে বলে বন্ধ করে দিয়েছিল, ওই যে 21 টেলিভিশন। আহ, তো সব দিক থেকে তো এখন আবার যেটা হলো, একইভাবে আদালতে দোহাই দিয়ে শেখ হাসিনার কর্মকাণ্ড বা কোথায় কি করছেন কি বলছেন এগুলো নিষিদ্ধ। তো এটা দিয়ে যেটা হলো যে মানুষের যে জানার অধিকার, জানার যে আগ্রহ, সত্য মিথ্যা যাচাইয়ের যে ব্যারোমিটার, এটা বন্ধ হয়ে গেল। এখন একতরফা প্রচারই হবে। মানুষ মানুষ মানে সত্যটা বাছাই করার ক্ষেত্রে বেগ পেতে হবে, কিন্তু এটাই শেষ না। বেগ পেতে হলেও সোশ্যাল মিডিয়ার এই যুগে, যখন ইন্টারন্যাশনাল মিডিয়া খুবই ওপেন, সেই জায়গায় আপনি কিন্তু এটা আর খুব যে কঠিন হয়ে যাচ্ছে তা না। হ্যাঁ, এবং এখানে শেখ হাসিনার যে আজকের বক্তব্য, মানে আজকের মানে যেদিন যেটা যে বক্তব্যটা দিল, সেটা আহ, বরং সরকারের বাধা এবং আওয়ামী লীগের লোকদের আবার এটার প্রতিরোধে প্রচার, এই দুইটা মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা বিশেষ হাইপ তৈরি হয়েছিল, এবং সেটা শোনার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে এবং দেখছিও মানুষ। এবং এই সোশ্যাল মিডিয়ায় এনাফ হয়ে গেছিল কে কোনো কোনো ব্যক্তির ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার ফেসবুক, তারপর আমি বিশেষ করে সাকিব আল হাসানের ফেসবুকের কথা বলবো, যে বাংলাদেশের সর্বোচ্চ তার দুদিন আগেও ছিল, এখন নাকি আরেকজন হয়েছে। তো এত বেশি ফ্যান ফলোয়ার আছে, তো তাদের থেকে এটা প্রচার ইজিলি হয়ে গেছে। তো এইটা আমি আমি ওইদিনও বলেছিলাম যে এটা এক ধরনের বোকামি, এই ধরনের আহ উম, আহ, এই এই তত্ত্বে দিয়ে মানে কারো কণ্ঠরোধ করা। কারণ যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার যুগে স্থানীয় গণমাধ্যমে আপনার কি প্রকাশ হলো আর হলো না, এবং এটা দিয়ে কারো রাজনৈতিক বক্তব্যের কার্যকারিতা বা পৌঁছানোর যে পরিধি, এই পরিধি কিন্তু আপনি তখন আর থামিয়ে দিতে পারছেন না।
তো এবং যেটা প্রমাণিত হয়েছে যে ওদিন আবার বাংলাদেশের মিডিয়াগুলো অবশ্য একটু বন্ধ ছিল, তাৎক্ষণিকভাবে অনলাইন গুলোতে ওইভাবে আসে নাই, পরের দিন পত্রিকাতে আসে নাই। এখন রেফারেন্স হিসাবে কোন কোন পত্রিকায় হয়তো বলতে পারে, আমি জানি না বলছে কিনা, বাট এটা একটা ন্যাক্কারজনক যে, এবং সরকার সরকারের তরফ থেকে এই ধরনের আদালতের আশ্রয় নিয়ে এটা করা, তাহলে মানে গণতান্ত্রিক সোসাইটি তো আর হলো না, যে শেখ হাসিনার যুগেই তো তাহলে বহাল থাকলো, এটা এটা দিয়ে আবার প্রমাণ হলো। আর আপনার শেষে যে